দর্শক আমন্ত্রণ জানাচ্ছি নির্বাচনে বাংলাদেশের স্টুডিও থেকে। রাকিব হাসান আপনাদের সঙ্গে আছি এবং আপনারা জানেন যে আমরা টানা ৭২ ঘন্টা সরাসরি সম্প্রচারে যেখানে আছি সেখানে নির্বাচনের ক্ষণ গণনা থেকে শুরু করে ফলাফল বিশ্লেষণ পর্যন্ত পুরোটা সময় আমরা আপনাদের সঙ্গে আছি এবং নিউজ স্টুডিওতে যে সমস্ত প্রতিবেদনগুলো আমরা দেখেছি তার মধ্যে থেকে বিশেষ বিশেষ দিক নিয়ে আমরা আমাদের অতিথিদের সঙ্গে আলাপ করার চেষ্টা করি স্বল্প সময়ের মধ্যে যতটুকু পারা যায়। এই পর্যায়ে আমার সঙ্গে আছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আমানুল্লাহ। আবারও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। গতকাল থেকে অনেকবার আপনার সঙ্গে কথা হচ্ছে, অনেকগুলো বিষয় আসলে স্পষ্ট হচ্ছে এবং সিনিয়র সাংবাদিক এলআই নেওয়াজ খান আপনাকেও কৃতজ্ঞতা সময়টা দেওয়ার জন্য। আজকে অধ্যাপক ডক্টর আমানুল্লাহ আপনাকে দিয়ে শুরু করি। আজকে আমরা জুমার নামাজের পরপরই একটা টুইট দেখলাম ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তিনি জানিয়েছেন যে এখন এই মুহূর্তে তিনি কথা বলেছেন, কথা বলে খুবই ভালো লেগেছে, অভিনন্দন জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে। বাংলাদেশে দায়িত্বটা জনগণ বিএনপির হাতে তুলে দিয়েছে। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। এবং সামনের দিনগুলোতে দুই দেশের সম্পর্ক যেন ভালো হয় সেই উচ্ছ্বাস, সেই আশাবাদ তিনি জানিয়েছেন। এরপর আমরা দেখতে পেলাম পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু অভিনন্দন জানিয়েছেন। আমরা একই দেশের দুটো ভিন্ন রাজনৈতিক দলের নেতার কাছ থেকে শুভেচ্ছা বার্তা পেলাম। এরপর আমরা চোখ রাখলাম চায়নাতে, আমরা দেখলাম পাকিস্তানে, আমরা দেখলাম মালয়েশিয়াতে এবং অন্যান্য দেশগুলো তো আসছেই। কি মনে হচ্ছে নির্বাচিত সরকারের জন্য যে বিশ্ব অপেক্ষা করছিল বাংলাদেশে সেটা তো পেল? প্রত্যাশা এবং আশাবাদ কোনটাকে আপনি সবচেয়ে বেশি সামনে রাখবেন? বাংলাদেশ, অনেক ধন্যবাদ আপনাকে। বাংলাদেশের মানুষ বাংলাদেশকে জিতিয়ে দিয়েছে এবং বাংলাদেশের মানুষ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে টিকিয়ে দিয়েছে গতকালকে। বাংলাদেশের মানুষ আপনারা জানেন যে একজন ভূ রাজনৈতিক বিশ্লেষক সিনিয়র আলতাফ পারভেজ উনি আজকে একটা লেখা দিয়েছেন যে বাংলাদেশ আপনার সিরিয়া হওয়া থেকে, বাংলাদেশ আপনার এই যে মধ্যপ্রাচ্যের কিছু ফেইল স্টেট হওয়া থেকে বেঁচে গেল, লিবিয়া হওয়া থেকে বেঁচে গেল, সিরিয়া হওয়া থেকে বেঁচে গেল। খুবই ইম্পর্টেন্ট টুইট। এবং এইরকম একটা টাইমের ভিতরে বাংলাদেশে আপনার ভারতের নরেন্দ্র মোদী আপনার টাইমস কি বলেছে সেটা বড় ইম্পর্টেন্ট না। টাইমস তো তারেক রহমানকে গুরুত্বপূর্ণ লিডার হিসেবে সাউথ এবং সাউথ ইস্ট এশিয়াতে ইমার্জিং লিডার হিসেবে অলরেডি বলে দিয়েছে। এবং সেখানে তার টাইমসের সাথে জনাব তারেক রহমানের যে আলোচনা এবং বক্তব্য, সেখানে যদি আমরা একটু খেয়াল করি তাহলে খুব প্রেসাইজ আলোচনা সেখানে ছিল এবং সুন্দর আলোচনা ছিল। টাইমস ওনার কাছে জানতে চেয়েছে যে কোন কোন বিষয়গুলো উনি দেখবেন, সেটা নিয়ে আমরা হয়তো পরে আলোচনা করতে পারি। যুক্তরাষ্ট্র ইতিমধ্যে কংগ্রেচুলেশন করেছে পাকিস্তানের শেহবাজ খান, আসিফ আহমদ জারদারি, চায়না, মালয়েশিয়া আনোয়ার ইব্রাহিম, মমতা তো ভাই বলে সম্বোধন করেছে। সব ঠিক আছে এবং সারা বিশ্ব থেকেই আসা শুরু হয়েছে এবং বাংলাদেশ যে একটা ইম্পর্টেন্ট প্লেস এবং এই জেএনজিদের নেতৃত্বে এই পুরা এই অঞ্চল সারা বিশ্বের ভিতরে গতকালকে নির্বাচনটা ছিল আপনার এই যে জেএনজি প্রভাবিত নির্বাচন এবং সেটার দিকে সারা পৃথিবী তাকিয়েছিল এবং সেটা প্রগ্রেসিভ ফোর্সের দিকেই কিন্তু আলটিমেটলি গেল। সব কিছু বিবেচনার পরেও আপনার ভারতের নরেন্দ্র মোদী সরাসরি ফোন করে জনাব তারেক রহমানের সাথে যে কথা বলেছেন এবং উনি যে টুইটটা করেছেন অথবা ফেসবুকে যে স্ট্যাটাসটা দিয়েছেন এবং সেখানে জনাব তারেক রহমানকে লিঙ্ক দিয়েছেন, তারেক রহমানের যে ফেসবুক এই পেজের লিঙ্কও আছে নিচে, সেটা যেটা দিয়েছেন সেটা একটা স্পেশাল মিন করে এবং সেটা আমাদের জন্য একটা বড় জিনিসও মিন করে। কারণ অর্থনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে, বিভিন্নভাবে আপনি একটা বড় নেইবার, চারদিকে তিন দিকে সে আছে আমাদের। আপনি তাকে তার আধিপত্যবাদ ঠিক আছে, তার দাদাগিরি ঠিক আছে, তার ব্রাহ্মণ্যবাদ ঠিক আছে, সেগুলো তো সে এখন থেকে করে না, সেটা তো সে হাজার বছর ধরেই করে এবং তার ভিতরে যে শক্তিগুলো আছে, তার ভিতরে যে স্টেটগুলো আছে সেগুলোর সাথেও করে। দিল্লি কেরালার সাথে কি যে ধরনের আচরণ করে সেই আচরণ তো আমরা এখান থেকে জানি না। দিল্লি ওয়েস্ট বেঙ্গলের সাথে যে আচরণ করে সেই আচরণ তো আমরা এখান থেকে বসে বলতে পারি না। ওরা কাশ্মীরের সাথে যে আচরণ করে সেটা তো আমরা এখান থেকে বলতে পারি না। অনেক খারাপ আচরণ করে। তো সেই রকমভাবে আপনি ভারতের সাথে বাংলাদেশের যে এই টাইজগুলো, ঐতিহাসিকভাবে যে টাইজগুলো, সেটাকে আপনি অস্বীকার করতে পারবেন না। নেইবারিং কান্ট্রি
এবং কালচারাল টাইসটা তো সাংঘাতিক শক্তিশালী আপনার সব ক্ষেত্রে, এবং আপনার অর্থনৈতিক ক্ষেত্র আপনার অসম্ভব ধরনের আপনার এই যে নির্ভরশীল। আমরাও তাদের উপরে নির্ভর করি, তারাও কোনো কোনো ক্ষেত্রে আমাদের উপরে নির্ভর করে। হয়তো বাণিজ্যের ভারসাম্য আছে, সেটা কীভাবে কমিয়ে আনা যায় সেটা নিয়ে কথা বলা যেতে পারে, কিন্তু একদম টোটালি তাদেরকে এই মাইনাস করে দিয়ে আপনার এখানে ইন্ডিপেন্ডেন্টলি রান করা এটা কঠিন। এখানে খুব চমৎকার করে একজন বলছিলেন, একজন বিশ্লেষকের সঙ্গে যখন কথা হচ্ছিল, তিনি বলছিলেন যে ভারতের পেটের মধ্যে যদি বাংলাদেশ থাকে এবং বাংলাদেশ যদি অস্থির থাকে, এর অর্থ দাঁড়াচ্ছে ভারতের পেটের মধ্যে অস্থিরতা। কারো যদি পেটের মধ্যে অস্থিরতা থাকে সে আসলে সুস্থ না, সে সুস্থ না। এবং আপনি খুব ভালো করে খেয়াল করে দেখেন, এই যে 7 সিস্টার্স, একটা ছোট্ট চিকেন নেক শিলিগুড়ি পার্টে, এই চিকেন নেকটা দিয়ে 7 সিস্টার্স তার আলাদা করা। এখানে চায়না সবসময় এখানে বসে আছে, চিকেন নেকের পাশে চায়না স্থাপনা করছে ওই সমস্ত জায়গাগুলোতে। তো এইরকম একটা অবস্থার ভিতরে বাংলাদেশের কোনোভাবে, এটা আমাদের ধারণা ছিল, আমরা বলেছিও যে বাংলাদেশের ডিস্টেবিলাইজেশন, বাংলাদেশে ইনসার্জেন্সি, বাংলাদেশে এই সেই ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কারণে, আমাদের জিওপলিটিক্যাল কারণেই আমাদের নেইবারিং কান্ট্রিগুলো অনেক ক্ষেত্রেই সেটা কিন্তু অ্যালাউ করবে না। অনেকে ধারণা ছিল যে সেটা সর্বনাশ হয়ে যেতে পারে, এখানে সিভিল ওয়ার শুরু হয়ে যেতে পারে, এটা হতে পারে, ওইটা হতে পারে, এগুলো কিন্তু অ্যালাউ করবে না, তারা কিন্তু ইন্টারফেয়ার করবে। মূল বিষয়টা যেটা, সেটা হলো যে ভারত তার যে আধিপত্যবাদী, তার যে দাদাগিরি, তার যে আপনাকে দমিয়ে রাখার যে যে পলিসি, যে চাণক্য পলিসি, সেই জায়গাটা থেকে বের হয়ে আসা ভারতের জন্য এখন ভারতের ইন্টেলিজেন্সিয়া যারা, দিল্লি ইউনিভার্সিটি, জওহরলাল নেহরু ইউনিভার্সিটি, বিভিন্ন জায়গা থেকে যারা প্রফেসররা যারা কথা বলছেন, তারা কিন্তু এখন এটা উচ্চারিত করছেন যে ভারতের এই দাদাগিরিটা বন্ধ করতে হবে, বাইল্যাটারাল পার্টনারশিপের দিকে যেতে হবে। একদম একদম। আমি এটা নিয়ে আরেকটু আলাপ করব বটে, কারণ আজকে যখন তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানতে চাওয়া হলো বিএনপির অফিসে, যখন আমাদের সহকর্মীরা গেলেন, সেখান থেকে যে প্রতিক্রিয়াটা পেলেন সেখানে একটা চমৎকার কথা উঠে এসেছে। পার্সন টু পার্সন না, পিপল টু পিপল আসলে রিলেশনশিপ। আমি চ্যালেঞ্জগুলো নিয়ে একটু কথা বলবো, শুরুটা করতে চাই চ্যালেঞ্জের অংশটা নিয়ে। এলাহি নেওয়াজ খান, আপনার কাছ থেকে একটা স্লোগান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যখন দেশে এসেছেন তিনি স্পষ্ট করে ব্র্যান্ডিং করেছেন, বলেছেন সবার আগে বাংলাদেশ। এর অর্থ দাঁড়াচ্ছে যে আমাদের দেশের স্বার্থটাকে আমরা সবার আগে রাখবো। এখন প্রশ্ন হচ্ছে, বিভিন্ন দেশগুলোর মধ্যে নিজেদের সম্পর্কে এক ধরনের অস্থিরতা আছে, ভারতের সাথে পাকিস্তানের, ভারতের সাথে চীনের, এখন পাকিস্তানের সঙ্গে ভারতের সঙ্গে আবার যুক্তরাষ্ট্রের, নানা রকমের সম্পর্কে মেরুকরণ আছে। সেই ফিলটাকে মাথায় রেখে বাংলাদেশ তার স্বার্থটাকে সবার সামনে রাখবে, কতটা চ্যালেঞ্জিং হবে আসলে বৈশ্বিক প্রেক্ষাপটে? আমি প্রথমেই অভিনন্দন জানাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে, যে তারা তাদের কথা মতো একটা চমৎকার নির্বাচন আমাদেরকে উপহার দিয়েছেন। দ্বিতীয়ত অভিনন্দন জানাই বিএনপি এবং তার চেয়ারম্যান তারেক রহমানকে, যিনি 17 বছর দেশে ছিলেন না, মাত্র কয়েকদিন এসে দলের দায়িত্ব নিয়ে আমার সম্ভবত মনে হচ্ছে যে বিএনপি নির্বাচন ইতিহাসে সবথেকে বেশি সিট পেয়ে বিজয়ী হয়েছে, 212। এটা এই অল্প সময়ে তার নেতৃত্বের গুণাবলীর একটা অসাধারণ দৃষ্টান্ত আমরা দেখতে পাচ্ছি। তৃতীয় হচ্ছে যে আসলে এখানে বিএনপি জোট এবং জামাত জোট উভয়ই বিজয়ী হয়েছে। এই কারণে বলছি যে উভয়ই কিন্তু গত 17 বছর আওয়ামী লীগের নির্মম নিষ্ঠুর নির্যাতনের শিকার হয়েছে। সেই দিক দিয়ে বিবেচনা করলে উভয়ই বিজয়ী হয়েছে, সুতরাং উভয়কে আমি অভিনন্দন জানাতেই পারি। তবে আপনি যে প্রসঙ্গটা আছে, প্রসঙ্গটা আরও অন্যদিকে যাব, সেটা হলো যে বাংলাদেশ, যে ভারতের প্রসঙ্গ আসছে, দেখেন ভারতের সঙ্গে বাংলাদেশের অসাধারণ সম্পর্ক হতে পারত, কারণ যে দেশটি 1971 সাল স্বাধীনতা যুদ্ধে আমাদেরকে সাহায্য করেছে, সব দিক দিয়ে সাহায্য করেছে, কিন্তু এই জন্য আমরা দায়ী না, এই সম্পর্ক খারাপের জন্য আমরা দায়ী না, যে ভারত দায়ী। এবং আজকে 54 বছর পরে বাংলাদেশের সাথে ভারত কী ধরনের সম্পর্ক করবে সেটা ভারতকে নির্ধারণ করতে হবে। আমরা কিন্তু কখনোই আমরা চাই না যে আমরা 3 দিক দিয়ে ভারতকে পরিবেষ্টন করেছি, না ভারত আমাকে 3 দিক দিয়ে পরিবেষ্টন করে রেখেছে, সেটা একটা ব্যাপার। কিন্তু বাংলাদেশ, আপনি একটা জিনিস, খুব পটেনশিয়াল কান্ট্রি, কারণ একটা ছোট্ট দেশ, তার 15 কোটি মানব সম্পদ শক্তি, 15 কোটি মানুষের একটা শ্রমশক্তি আছে। ছোট্ট দেশ, এইরকম 2টা পোর্ট পৃথিবীর খুব কম দেশে আছে।
মানে অসাধারণ সম্ভাবনার একটা জায়গা এটা। এবং আপনার মনে আছে যে আমাদের দেশনেত্রী এবং খালেদা জিয়ার সময়ে ইস্ট লুক একটা স্লোগান আমাদের সামনে ছিল, কারণ পূর্ব দিকে যাওয়ার, এবং ইন্ডিয়া সবসময় মনে করে যে তার পূর্ব দিকের গেট হচ্ছে বাংলাদেশ। তা আমরা যদি খুব সুন্দর সম্পর্ক রাখতে পারতাম দুটো দেশ, তাহলে অসাধারণ এক বাণিজ্যিক একটা জোন হিসাবে প্রতিষ্ঠা হতে পারত। ইভেন বাংলাদেশ এমনও হতে পারে যে বার্মার সাথে আমরা যদি চীনের সাথে একটা সংযোগ স্থাপন করি, তাহলে আমরা পরিপূরক একটা অর্থনৈতিক শক্তি হিসেবে দাঁড়াতে পারি। একদম অসম্ভব ধরনের, কিন্তু এই সবগুলো জিনিস ধ্বংস হয়ে গেছে আওয়ামী লীগ তার একতরফা কূটনীতির কারণে। কারণ ভারত ছাড়া আর কেউ তাকে সম্পর্ক থাকবে না। যেমন এমন একটা সময় আওয়ামী লীগের সঙ্গে আমরা দেখলাম যে রাজনৈতিকভাবে বন্ধু হলো ইন্ডিয়া দিল্লি, আর অর্থনৈতিক বন্ধু হচ্ছে পিকিং। এইরকম একটা সরলতাপূর্ণ সম্পর্ক সে করে আসছে। যাই হোক, আমি যে কথাটা বলতে চাচ্ছি, আপনাকে আমি বলি যে আমরা কিন্তু একটা জটিল ভূরাজনৈতিক পরিস্থিতির মধ্যে বিরাজ করছি, একদম। এবং পাওয়ার শিফটিংটা আমরা লক্ষ্য করছি পরিষ্কারভাবে। সিনাওয়ার যুদ্ধের সময় যে অবস্থাটা ছিল, সিনাওয়ার যুদ্ধের পরবর্তীকালে যে আমেরিকার একক শক্তি হিসাবে তার যা অবস্থান, সেটার থেকে কিন্তু এখন একটা মাল্টিপোলার ওয়ার্ল্ড, এখন একটা মাল্টিপোলার ওয়ার্ল্ড। এখানে শক্তির কেন্দ্রগুলো নানাভাবে। হ্যাঁ, আমি শুধুমাত্র এই অংশটাকে যদি একটু সংক্ষেপে জানিয়ে দেন তাহলে পরবর্তী আলাপে যেতে সুবিধা হয়। সেটা হচ্ছে নেগোসিয়েশনের জায়গা নিজের স্বার্থটাকে সামনে রাখা কতটা চ্যালেঞ্জ? এটা অবশ্যই চ্যালেঞ্জিং। সেক্ষেত্রে লিডারশিপের উপর নির্ভর করবে। আপনাকে একটা জিনিস বলে রাখি, যখন সিনাওয়ার যুদ্ধ চলে